নমস্কার বন্ধুরা, টুইস্টেড ইকোজের অদ্ভুত ও রোমাঞ্চকর ভৌতিক গল্প ও ঘটনা বলার এই আসরে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজ তোমাদের যে ঘটনাটি বলবো সেটি আমাদের পাঠিয়েছে সৃজন মিত্র, আর ঘটনাটি সে পাঠিয়েছে বাঘাযতীন থেকে। এই ভয়ানক ভৌতিক ঘটনাটি ঘটেছিল সৃজনের কাকা তপন মিত্রর সাথে। ঘটনাটি ৮০-র দশকের। এই ঘটনাটি শুনলে তোমরা বুঝতে পারবে যে ভৌতিক ঘটনা ঠিক কোন পর্যায়ে পৌঁছতে পারে। তাহলে ঘটনাটি শুরু করি বন্ধুরা, শোনো তাহলে। এই ঘটনাটি ঘটে তপন মিত্রের জীবনে। ঘটনাটি ছোট কিন্তু ভয়ানক, মারাত্মক ঘটনা। বছর ২৭-এর তপন একবার অফিস কলিগ জয়ন্তর বিবাহবার্ষিকীর নিমন্ত্রণে গিয়েছিল বারাসাত। নিমন্ত্রণটা ছিল নোয়াপাড়ার বেশ ভেতরে, আর সময়টা ছিল বর্ষাকাল, শ্রাবণ মাস। কিন্তু এখনকার সময় দেখা যায় বৃষ্টি বাদলার কোনো ঠিক ঠিকানা নেই। কখনো কখনো দেখা যায় বর্ষা শেষ হতে যায় কিন্তু বৃষ্টির দেখা নেই। বর্ষাকালেই বর্ষাহীন প্রকৃতিতে গরমে নাজেহাল অবস্থা হয় মানুষের। যে সময়কার কথা বলছি সেই সময়ও এমনই বর্ষাহীন হয়ে খুবই গলদঘর্ম অবস্থা ছিল সকলের। তপনের বাড়ি সাউথের দিকে বাঘাযতীনে। সত্যি বলতে কি, যদি স্বাভাবিকভাবে শ্রাবণের ধারায় বৃষ্টি শুরু হতো তাহলে হয়তো তপনের পক্ষে এই নিমন্ত্রণটা অ্যাটেন্ড করা সম্ভবই হতো না। কোনো বৃষ্টি ছিল না সেদিন, তাই সেদিন অফিস ফেরত অন্য সব কলিগদের সাথে তপন তার আর এক কলিগ জয়ন্তদার বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে নিমন্ত্রণ রক্ষা করতে গেল বারাসাতে। যাওয়ার সময় ৫ জন অফিসের বন্ধু মিলে ট্রেন থেকে নেমে ওভারব্রিজ পার হয়ে বাম দিক থেকে কিছুটা হেঁটে গিয়ে প্ল্যাটফর্মের বাম দিকে নেমে গেল। ওদের মধ্যে আরও ৪ জন বন্ধু এর আগেও জয়ন্তর বিয়ের সময় ওদের বাড়িতে এসেছিল, সুতরাং ওদের বাড়ির রাস্তা ওরা জানে। ওরা ৫ জন মিলে প্ল্যাটফর্মের বাম দিক থেকে নেমে হেঁটে গিয়ে একটা সরু খাল পড়ল। সেই খালের ওপরে একটা বাঁশের সাঁকো দেওয়া ছিল। সেই সাঁকোটা পার হয়ে একটা সরু খোয়ার রাস্তা এসে পড়ল সকলে, আর সেখান থেকে রেল লাইন ও প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। সেখান থেকে ওরা দেখতে পেল যে বনগাঁর দিকে যাওয়ার একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে। সময়টা সন্ধে হব এমন সময়। তখন সন্ধে ৫:৩০ বাজে, কিন্তু অন্ধকার তখনও ঠিকমতো ঘনায়নি। ওরা ৫ জন সেই খোয়ার রাস্তার পাশেই একটা বড় আখ ক্ষেতের মধ্যে থেকে যেতে আরম্ভ করলো। যেহেতু তপন এই বন্ধুর বাড়ি মানে এই কলিগের বাড়ি আগে কখনো আসেনি, তাই সে ওদের জিজ্ঞেস করলো অন্য কোনো ভালো রাস্তা নেই জয়ন্তদার বাড়ি যাওয়ার। ওরা বলল আছে, বড় রাস্তা ধরে ভ্যানে করে যেতে হবে, অনেকটা সময় লাগবে তাতে, কিন্তু এদিকটা দিয়ে খুব কাছে জয়ন্তর বাড়ি, খুব তাড়াতাড়ি চলে যাব। আরে চলোই না, আমরা ওর বিয়ের সময়ও তো এসেছিলাম, এই রাস্তা দিয়ে গিয়েছিলাম, আর ফিরেছিলামও সকলে মিলে এই রাস্তা দিয়ে। টর্চ ছিল আমাদের সকলের কাছে, এখনও টর্চ আছে তোর, ভয় কি? তপন বলল, হ্যাঁ আছে, আমার কাছেও টর্চ আছে। তাহলে চুপচাপ চলো, কোনো অসুবিধা হবে না। সব সময় আমার ব্যাগে টর্চ থাকে, কারণ কখন লোডশেডিং হয়ে যায় বলা তো যায় না। তপন বলল, তাই টর্চ হাতছাড়া করি না কখনো। ওরা সকলে বলল, ব্যাস তাহলে আর চিন্তা কিসের। দেখো এদিকটা কি অপূর্ব গ্রাম্য প্রকৃতি, একদিন সম্পূর্ণ দিনের বেলায় আসতে হবে, আমরা সকলে মিলে আসবো জানো। সকলে মিলে গ্রামের প্রাকৃতিক শোভা আরও সুন্দর রূপে দেখতে পাবো তখন। নিজেদের মধ্যেই এইসব কথা বলতে বলতেই ওরা কজন সেই বড় আখক্ষেতটা পার হয়ে একটা আমবাগানের রাস্তা ধরল। আলো পড়ে গিয়ে অন্ধকার ঘনিয়ে এসেছিল ততক্ষণে, তাও বোঝা যাচ্ছিল কত বড় বড় সব আম গাছ এই আমবাগানে। এমনিতে আমবাগানের মধ্যেটা বেশ পরিষ্কার, তাই আম গাছ ছাড়া অন্য কোনো আগাছার জঙ্গল এই আমবাগানটায় নেই। নিয়মিত পরিষ্কার করা হয় এই আমবাগানটা, সেটা দেখেই বেশ বোঝা যাচ্ছিল। ওদের মধ্যে সান্নালদা বলল, এই আমবাগানটা জয়ন্তদের, এই গাছের আম প্রতি বছর জয়ন্ত আমাদের খাওয়ায়, সকলের জন্য অফিসে নিয়ে যায়ও, অমৃতের মতো স্বাদ আমগুলোর, বুঝলে তপন। ওরা এইভাবে কথা বলতে বলতে টর্চ জেলে জেলে বেশ তাড়াতাড়ি সেই আমবাগান পার হতেই দেখলো জয়ন্তদের বাড়ির গেট।
অনেক লাইট দিয়ে সাজানো হয়েছে জয়ন্তদের বাড়ি ও বাড়ির গেটটা। ওরা সকলে তখন অনুষ্ঠান বাড়িতে ঢুকলো। জয়ন্তদের বাড়িতে ঢুকতেই অফিস কলিগদের জন্য আপ্যায়নের বন্যা বয়ে গেল। আর সেটা দেখে তপন খুব মুগ্ধ হয়ে গেল। আর তপনের আরও একটা জিনিস ভীষণ খুশির কারণ হলো, ওর কলেজের বন্ধু সায়কের সাথে বেশ অনেক দিন পর দেখা হলো জয়ন্তদার বাড়িতে এসে। ওর বাড়ি বারাসাতে শুনেছিল, কিন্তু জয়ন্তদার বিবাহবার্ষিকীতে এসে যে হঠাৎ করে ওর সাথে তপনের দেখা হয়ে যাবে সেটা তপন ভাবতেই পারেনি। আর কলেজের সায়ক তপনের খুব প্রিয় বন্ধুও ছিল। কিন্তু যেটা হলো, অফিসের অন্য সব অফিস কলিগ বন্ধুরা জয়ন্তর বাড়িতে গিয়েই একটু চা ও জলযোগ সেরে সবাই সন্ধ্যা 7টার মধ্যেই খেতে বসে গেল। আর এটাতেই তপনের খুব আপত্তি ছিল। ব্যাপারটা যেন এমন যে ওরা শুধুমাত্র খেতেই এসেছে, কিন্তু অফিসের সান্যালদা বলল রাতের দিকে যদি ট্রেন ঠিকমতো পাওয়া না যায় তাহলে কি হবে, অসুবিধায় পড়ে যাবো তো, তাড়াতাড়ি চলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। তপন সায়ক তপনকে বলল, আরে অনেক রাত অবধি ট্রেন পাওয়া যাবে, এখানে কোনো অসুবিধা হবে না, এখনই তো আসলি, সাত তাড়াতাড়ি চলে যাবি কেন, কতদিন পরে দেখা হলো, বস না একটু গল্প করি, তেমন হলে আমাদের বাড়িতে থেকে যাবি আজ রাতটা। আমাদের বাড়ি নবপল্লীতে। তপনের অন্য সব কলিগরা তপনের কাছ থেকে খাওয়া দাওয়া সেরে নিয়ে, তার কাছ থেকে বিদায় নিয়ে, ও জয়ন্ত ও বন্ধুপত্নীর কাছ থেকে বিদায় নিয়ে সবাই 7:45-এর মধ্যে একসাথে সবাই বেরিয়ে গেল। এর অনেকটা পরে রাত 9:45 নাগাদ তপন সায়কের সাথে খেতে বসলো। খাওয়া সেরে উঠতে উঠতে রাত্রি 9:15 হয়ে গেল। সায়ক বলল, আমি তো নবপল্লীর দিকে যাব, কলোনির মোড় থেকে ভ্যান পেয়ে যাব, এখন পরপর ট্রেন পেয়ে যাবি, তুই শিয়ালদার দিকে যাবার চলে যেতে পারবি তো? আর না হলে আমার সাথে আমাদের বাড়িতে কিন্তু চলে যেতে পারিস, কাল সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া সেরে একেবারে অফিসে চলে যাবি। তখন বলল, আরে আমি এখন বেরিয়ে চলে যেতে পারবো, আসার সময় রাস্তা চিনে নিয়েছি, বেশি তো দূরে না স্টেশন, আমি চলে যেতে পারবো, তুই চিন্তা করিস না, তুই বরং নিজেও এক্ষুনি বেরিয়ে যা সায়ক। তারপর সায়ক তপনকে বলল, ঠিক আছে আমি তাহলে আসছি রে, তুই সময় মতো বেরিয়ে যাস আর সাবধানে যাস। বলে সায়ক তপনের কাছ থেকে বিদায় নিয়ে ও জয়ন্তদার কাছ থেকে বিদায় নিয়ে সে চলে গেল। রাত 9:30 নাগাদ সায়ক বেরিয়ে যাওয়ার পরেই তপন জয়ন্তদা ও তার বউয়ের কাছ থেকে যখন বিদায় নিতে গেল, তখন জয়ন্ত বলল, তুমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে বাম দিকে একটু হেঁটে গিয়ে পাড়ার মোড় থেকে ভ্যান পেয়ে যাবে, স্টেশনে যেতে মিনিট 20 সময় লাগবে। তখন তপন বলল, কেন 20-25 মিনিট সময় নষ্ট করে ভ্যানে করে স্টেশনে গিয়ে কি হবে, তার থেকে তোমাদের আমবাগানের মধ্যে থেকে গিয়ে আক্ষেতটা পার হলেই তো, খালের সাঁকোটা পার হতেই স্টেশন, আসলাম তো সবাই মিলে একসাথে, রাস্তাটা তো খুবই সোজা আর খুব কাছে, মিনিট 10 সময়ও তো লাগলো না, আর সেখানে 20-25 মিনিট সময় নষ্ট করে কি হবে, আর ভ্যানে করে গিয়েই বা কী লাভ, যেখান থেকে আসলাম সে রাস্তাটা তো শর্টকাট, বেশ তাড়াতাড়ি চলে এলাম, ওই রাস্তা ধরেই বরং চলে যাই, আমি রাস্তাটা চিনে এসেছি, খুব তাড়াতাড়ি পৌঁছে যাব ওই রাস্তাটা দিয়ে স্টেশনে। তখন তপনকে থামিয়ে দিয়ে জয়ন্ত বলল, না না, তোমার একার এই রাতে ওই রাস্তা দিয়ে গিয়ে দরকার নেই। তপন বলল, কেন কি হবে? জয়ন্ত তখন বলল, বাগানের মধ্যে থেকে রাত্রিবেলা একা একা কোথায় যেতে কোথায় চলে যাবে, যদি রাস্তা ভুল করো রাতের বেলা একা একা কি হবে, ওই রাস্তা দিয়ে যেতে হবে না, ওই রাস্তা দিয়ে যদি স্টেশনে পৌঁছতে না পারো রাত্রিবেলা অন্ধকারে কি দরকার ভাই একা একা শর্টকাটে একটু তাড়াতাড়ি যাবার জন্য ওই বাগানের রাস্তা দিয়ে যাবার কি দরকার, তুমি বরং রাস্তা ঘুরে বড় রাস্তা দিয়ে যাও, তাতে একটু সময় লাগুক, আমি তাতে অন্তত একটু নিশ্চিন্ত হব ভাই। তপন বলল, আরে তুমি ভেবো না জয়ন্তদা, আমার কাছে টর্চ আছে, কোনো প্রবলেম হবে না আমার, আমি ঠিক স্টেশনে পৌঁছে যাব তাড়াতাড়ি, আর দাঁড়ালে এবারে সত্যি দেরি হয়ে যাবে দাদা, তুমি চিন্তা করো না, আমি ঠিক পৌঁছে যাব গো, আমি আসছি গো জয়ন্তদা। এই কথা বলে তপন তখন বেরিয়ে গেল। ও রাত প্রায় তখন 9:30 বাজে ও যখন জয়ন্তদার বাড়ি থেকে বেরোলো। জয়ন্তদের বাড়ি থেকে বেরিয়ে তপন তাদের বাড়ির সামনের রাস্তাটা পার হয়েই টর্চ জেলে আমবাগানের ভেতর থেকে যেতে শুরু করলো। গ্রামের দিকে রাত্রি 9:30 মানে সময়টা কম না। তপন রাস্তা দিয়ে আসার সময় অফিস কলিগদের সাথে এসেছিল, তাই রাস্তাটা তপনের চিনে যেতে কোনো অসুবিধেই হচ্ছিল না। কিন্তু যত আমবাগানের মধ্যে ঢুকতে থাকলো তত তপনের কেমন যেন গা ছমছম করতে লাগলো।
বাগানের ভেতর থেকে অফিস কলিগদের সাথে আসার সময় পরিবেশ একরকম ছিল, কারণ তখন সাথে লোক ছিল। দিনের আলো পুরোপুরি শেষ হয়ে যায়নি তখন, কিন্তু এখন একা একা এত রাতের অন্ধকারে ফেরার সময় পরিবেশটা একদমই আলাদা। চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে, ঝিঝি পোকার ডাকে পুরো আমবাগান মুখরিত হচ্ছে। এর মাঝেই কোথাও রাত জাগা পাখির ডানা ঝটপট করে চলে যাওয়ার আওয়াজ হলো। আসলে টর্চের আলো পড়তে তাদের শান্তি ও নীরবতা ভঙ্গ হওয়ায় বোধহয় তারা উড়ে বাগানের অন্য প্রান্তে চলে গেল। বাগানের মধ্যেই কোনো গাছের ওপর থেকে যেন পেঁচা ডেকে উঠলো, বিশ্রী শব্দে, কর্কশ শব্দে পেঁচা ডেকে ওঠার আওয়াজ হলো। তখন জোরে জোরে পা চালালো, কিন্তু অদ্ভুতভাবে কিছুতেই তার রাস্তা ফুরোচ্ছিল না। তপন ভাবতে লাগলো, তবে কি তার রাস্তা ভুল হয়েছে? কারণ জয়ন্তদার বাড়িতে আসার সময় তো মনে হয় এতটা সময় তার লাগেনি। রাতের অন্ধকারে একা ফেরার সময় তার কেমন একটা ভয় ভয় লাগছে। কেন তার এতটা সময় লাগছে কিছুতেই তপন বুঝে উঠতে পারছিল না। হঠাৎ তার মনে হলো ঝড় উঠেছে। আমবাগানের মধ্যে বিরাট বড় বড় গাছে বিশ্রীভাবে ঘষা লেগে লেগে বিশ্রী শব্দ হতে লাগলো। সময়টা বর্ষার, বেশ কিছুদিন হলো কোনো বৃষ্টি নেই। সারাদিন আবহাওয়াটা কেমন গুমট মেরেছিল, খুব গুমট হয়েছিল আবহাওয়া, তাই হয়তো রাতের দিকে এমন ঝড় উঠেছে। বাতাসে শোঁ শোঁ করে শব্দ হচ্ছে। আমবাগানের মধ্যে সে ঝড়ের তাণ্ডব বোঝা যাচ্ছে। রাতে আকাশের অবস্থা বোঝার কোনো উপায় ছিল না। এবারে তপনের মনে হতে লাগলো এইভাবে সময় বাঁচাতে গিয়ে একা একা রাতের অন্ধকারে আমবাগানের মধ্যে থেকে না গেলেই হয়তো ভালো হতো। কেন যে সে জয়ন্তদার বারণ শুনল না, সেটাই ভাবতে ভাবতে প্রাণপণে জয়ন্ত তাড়াতাড়ি টর্চ জেলে জেলে সামনের দিকে হাঁটতে লাগলো, এগোনোর চেষ্টা করতে লাগলো। এখন আর জয়ন্তদার বাড়িতে ফিরে যাওয়ারও কোনো উপায় নেই, কারণ তপন হয়তো রাস্তা ভুলে আমবাগানের মধ্যে অনেকটা দূরে অন্যদিকে চলে এসেছে। হঠাৎ তপন ট্রেনের আওয়াজ শুনতে পেল। তখন সে বুঝতে পারলো যে স্টেশন বেশি দূরে নেই। এমন সময় ঝড়ের গতি বাড়তে লাগলো ও হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল। যেহেতু বেশ কিছুদিন ধরে কোনো বৃষ্টি ছিল না, তাই তপনের বাড়ি থেকে বেরোনোর সময় সঙ্গে করে সে কোনো ছাতা আনেনি। সে ভিজতে ভিজতে এগোতে লাগলো ও টর্চের আলোয় দেখলো যে আমবাগান শেষ হয়ে আখক্ষেতের মধ্যে দিয়ে সে তখন চলেছে। তখন ভাবলো, এই আখক্ষেতটা পার হলেই তো সেই খোয়ার রাস্তা, আর রাস্তার ওপারে সরু খালটা, খালের ওপর বাঁশের সাঁকো দেওয়া, সেটা পেরিয়ে একটু হেঁটে গেলে স্টেশন। আর বেশি সময় লাগবে না তার। হঠাৎ জোরে জোরে বাজ পড়তে শুরু করলো, সঙ্গে তুমুল বৃষ্টি। এই অবস্থায় আখক্ষেতের মধ্যে থেকে তপন পা চালাতে লাগলো, কিন্তু এত বৃষ্টির মধ্যে সে এগোতে পারছিল না কিছুতেই। তাছাড়া যেভাবে ঝড় ও সাথে বৃষ্টি ও বাজ পড়ছে, তাতে আর এগোনো তার পক্ষে সম্ভব হলো না। কিন্তু সে আখ গাছের মধ্যে সে দাঁড়াবেটা কোথায়? ঝড় বাড়ছে, বৃষ্টি তুমুল, তার সাথে বাজ পড়ছে। কোথায় যাবে তপন? পুরোটা সাদা, জলের ঝাপটায় সে কিছুই দেখতে পাচ্ছিল না। এইভাবে কিছুক্ষণ অতি কষ্টে এগোনোর পর তপন একটা আখক্ষেতের মধ্যে দিয়েই একটা ছোট কুঁড়ে ঘর দেখতে পেল, যার মধ্যে থেকে টিম টিম করে আলো জ্বলছে সে দেখতে পেল। তপন যেন আকাশের চাঁদ হাতে পেল। তখন সে সেই কুটিরের সামনে গিয়ে জোরে জোরে ডাকতে লাগলো। তপন বলছিল, কেউ কি আছেন? একটু শুনুন না, কেউ আছেন? খুব বিপদে পড়েছি আমি। সঙ্গে সঙ্গে কুটিরের ভেতর থেকে একটা ফ্যাসফ্যাসে পুরুষ কণ্ঠ শুনতে পেল। সে বলল, কে? তারপরে একজন কালো শুটকো মতো লোক, খালি গা, হাঁটুর ওপর করে ধুতি পরা বেরিয়ে এলো। সেই ব্যক্তি তপনকে বলল, কি চাই? তপন বলল, এই বৃষ্টির মধ্যে খুব বিপদে পড়েছি, আমাকে একটু আশ্রয় দেবেন? বৃষ্টিটা কমলেই আমি চলে যাব। লোকটা তেমন ফ্যাসফ্যাসে গলায় তপনকে বলল, আসুন, ভেতরে আসুন। বলে লোকটি বলল, আপনি তো একদম ভিজে গেছেন, একটু দাঁড়ান। বলে সে ঘরের মধ্যেই একটু কাঠ জ্বালিয়ে দিল ও বলল, এখানে বসে যতটা পারেন আগুনের তাপ নিন, না হলে ঠান্ডা লাগবে। তারপর বলল, কিছু খাবেন? তপন বলল, আমি নিমন্ত্রণ বাড়িতে এসেছিলাম, আমি খেয়ে এসছি পেট ভরা, কিছু খাবো না আমি। তখন লোকটি বলল, ঠিক আছে, আখক্ষেতের মধ্যে আমার এই কুঁড়ে ঘরের মধ্যে যখন দয়া করে এসেছেন, তখন একটু আখের রস তো খেয়ে যান, না হলে তো ছাড়ছি না আপনাকে। বলে লোকটি তপনকে আগুনের পাশে বসতে বলে ওই বৃষ্টির মধ্যেই বাইরে বেরিয়ে গেল। বাইরে তুমুল জোরে বৃষ্টি হচ্ছিল আর ভীষণ জোরে জোরে বাজ পড়ছিল। তপন ভাবলো, এই ভীষণ বৃষ্টির মধ্যে লোকটি গেল কোথায়? ভেবে সে ঘর থেকে বেরিয়ে একটু মুখ বাড়ালো, আর তখনই বিদ্যুতের আলোয় তপন যে দৃশ্য দেখলো, তাতে তপনের হাড় হিম হয়ে গেল।
সে দেখলো যে সেই লোকটি আগ গাছের থেকেও লম্বা হয়ে গেছে, লম্বায় 10 থেকে 12 ফুট, কুচকুচে কালো, সরু লিকলিকে লোকটির চেহারা। সে একটা বিশাল সাইজের দা নিয়ে নিচু হয়ে হয়ে আগ কাটছে। তাই দেখে তপন বাবা গো বলে চিৎকার করে উঠল। আর লোকটি তপনের চিৎকার শুনে তপনের দিকে তার ভাটার মতো বিরাট বড় বড় গোল গোল আগুনের মতো চোখ নিয়ে তাকিয়ে খোনা গলায় বলল, তবে রে, আমি তোকে ঘরে আগুনের পাশে বসে থাকতে বলেছিলাম না? আর তুই আমার কথা না শুনে বেরিয়ে এসে আমায় খুঁজতে এসেছিস? এত সাহস তোর! আমার কথা তুই শুনলি না? দাঁড়া তুই, আজ এই দা দিয়ে আমি তোর গলা কেটে এই আখ ক্ষেতের মধ্যে পুঁতে দেব। বলে সেই অতি প্রাকৃতিক জীবটা ঘুরে তপনের দিকে এগিয়ে আসতে লাগলো। আর তখনই তপন বাবা গো মা গো বলে প্রাণপণে দৌড়তে লাগলো। সে পেছন ফিরে একবার দেখলো যে সেই বিশাল বস্তুটা লম্বা লম্বা তার বড় বড় পা ফেলে, বড় একটা দা নিয়ে তার রণপায়ের মতো পা ফেলে ফেলে তপনের দিকে এগিয়ে আসছে। তপন তখন প্রাণপণে ছুটতে লাগলো। আর ছুটতে ছুটতে সে হঠাৎ দেখতে পেল যে সামনেই সে সরু খোয়ার রাস্তাটা, সেখানে একটু বৃষ্টি নেই, ঝড় নেই, ঝকঝকে আকাশ। ও সেখান থেকে জনা তিনেক লোক খালের ওপারে বাঁশের দিকে, বাঁশের সেতুর দিকে এগিয়ে চলেছে। সেই লোক তিনটি খালের ওপর থেকে বাঁশের সাঁকোটা পেরিয়ে স্টেশনের দিকে যাচ্ছে। তপন তখন দৌড়ে তাদের কাছে গিয়ে বলল, প্লিজ একটু দাঁড়ান আপনারা। লোক তিনজন তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল। তারা বুঝতে পেরেছিল তপন কোনো বিপদে পড়েছে। তপন পেছন ফিরে দেখলো তখন সেই অতি প্রাকৃতিক বস্তুটা তার পিছনে তখন আর নেই। তপন সেই লোকগুলোর দিকে তাকিয়ে বলল, এদিকে কোনো বৃষ্টি হয়নি? এদিকে বৃষ্টি নেই? ওদের মধ্যে একজন অবাক হয়ে বলল, বৃষ্টি? একটু বৃষ্টি হলে তো বাঁচি ভাই, গরমটা তো কমে একটু তালে, কিন্তু বৃষ্টি কই? কোনো বৃষ্টিই তো নেই। তপন ভাবলো, এত ঝড়, বৃষ্টি, বজ্রপাত সবটাই কি তাহলে অতিপ্রাকৃতিক ভৌতিক ঘটনা, যা তার ওপর থেকে 1 ঘন্টা ধরে ঘটে গেল? তা কি করে সম্ভব? তপনের সারা গা জবজবে ভিজে। ওদের মধ্যে একজন তপনকে বলল, আপনি এত রাতে ওই ভুতুড়ে আখক্ষেতের মধ্যে থেকে এলেন কেন? আপনি কি কোনোভাবে আখক্ষেতের ওই ভুতুড়ে বৃষ্টির কবলে পড়েছিলেন? না হলে আপনি এই অনাবৃষ্টির মধ্যে এত ভিজলেন কি করে? এদিকে তো কোথাও কোনো বৃষ্টি হয়নি, তাহলে আপনি এত ভিজলেন কি করে? আপনি ঠিক আছেন তো? তপন তখন সে কথার কোনো উত্তর না দিয়ে পিছনে আখক্ষেতের দিকে তাকিয়ে দেখলো যে সেখানে কোনো ঝড় বৃষ্টির কোনো চিহ্নই তখন আর নেই। তপন ভাবলো, তাহলে ওর ওপর থেকে এতক্ষণ ধরে যে সাংঘাতিক দুর্যোগ গেল, সেসব কি তাহলে মিথ্যে? ও তাহলে এত ভিজলো কি করে? ও তো ভিজে জবজব করছে। তপন কিছুই ভাবতে পারছিল না, তবে সে এটা বুঝতে পারছিল যে এখান থেকে এক্ষুনি পালাতে হবে। সে সামনেই রেল স্টেশনটা দেখতে পাচ্ছিল। তপন ওদের জিজ্ঞেস করলো, দাদা কটা বাজে বলতে পারেন এখন? ওদের মধ্যে একজন ঘড়ি দেখে বলল, রাত 10:30। তখন তপন মনে মনে হিসেব করে দেখলো যে প্রায় 1 ঘন্টা ধরে তপন এই ভয়াবহ ভৌতিক ঘটনার কবলের মধ্যে পড়েছিল। আর একটু হলে তপনের প্রাণটাই চলে যেত। সে ওদের বলল, শিয়ালদায় যাওয়ার ট্রেন কটায় বলতে পারেন? ওরা বলল, আমরাও তো ওদিকেই যাচ্ছি, চলুন এক্ষুনি ট্রেন আছে। তারপর তপন ওদের সাথে গিয়ে মিনিট 5-এর মধ্যে ট্রেন পেয়ে তপন ওই 3 জন যাত্রীর সাথে ট্রেনে গিয়ে উঠে বসলো। সেই যাত্রীদের 3 জনের মধ্যে 2 জন একসাথে বিরাটিতে নেমে গেল, আর একজন শিয়ালদায় নেমে তার গন্তব্যে চলে গেল। তপন শিয়ালদা থেকে লাস্ট ট্রেন 11:52 লক্ষ্মীকান্তপুর লোকালে উঠে যখন বাঘাযতীনে নামলো তখন রাত্রি 12:15। রাত্রে বাড়িতে আসার পর থেকেই তপনের ধুম জ্বর এত যে সে জ্বরের ঘোরে ভুল বকতে লাগলো। 3 দিনের মধ্যে তপন বিছানায় উঠে বসতে পারল না। সময়টা 80-র দশক, তাই মোবাইল জামানাও তখন শুরু হয়নি, আর সবার ঘরে ঘরে টেলিফোনের ব্যবস্থাও তখন ছিল না। সেই কারণে অফিসেও তপনের অসুস্থতার খবর দেওয়া তখন সম্ভব ছিল না। এদিকে সেদিন রাতে অফিসের কলিগ জয়ন্তবাবুর বাড়ি থেকে রাতের নিমন্ত্রণ সেরে সেই রাতে আমবাগান ও আখক্ষেতের মধ্যে থেকে জেদ করে ফিরেছিল তপন। আর এ ব্যাপারে সে জয়ন্তবাবুর কোনো বারণ, কোনো কথাই শোনেনি। আর তারপর থেকেই তপন আর অফিসেও যাচ্ছিল না। এর ফলে জয়ন্তবাবু খুব দুশ্চিন্তায় পড়লেন, কারণ তিনি তপনের কোনো খবরই পাচ্ছিলেন না। সেদিন তপন আরও যে 4 জন কলিগের সাথে সেই রাত্রে জয়ন্তবাবুর বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিল, তপন অফিসে যাচ্ছে না দেখে জয়ন্তবাবু সেই 4 জন কলিগের সাথে তাদের সাথে নিয়ে অফিস ফেরত
সেদিন বাঘাযতীন তপনদের বাড়িতে তপনকে দেখতে গেলেন। এরপর তপনের বাড়িতে গিয়ে তপনের কাছ থেকে সেই রাতের আমবাগান ও আক্ষেতের মধ্যে থেকে আসার সময়ের সব ঘটনা শোনার পর জয়ন্তবাবু বললেন, এই জন্যে আমি সেই রাতে তোমাকে একাকে ওই জায়গা থেকে আসতে বারণ করেছিলাম, অর্থাৎ ওই আম বাগান ও ওই আক্ষেতের মধ্যে থেকে ওই রাতে তোমার একা আসতে আমি বারণ করেছিলাম তোমাকে। আমি জানতাম এমন একটা কিছু হবে, তবে জ্বরটা তোমার এসেছে ওই ভুতুড়ে বৃষ্টিতে ভেজার জন্য। ওষুধ খাচ্ছ তো, এবারে ঠিক হয়ে যাবে। তবে আমাদের আমবাগানে কোনো নেগেটিভ কিছু নেই। আমবাগান শেষ হতে যে ভুতুড়ে পরিস্থিতির শিকার তুমি হয়েছিলে সেটা শ্রীমন্দের আক্ষেতের জন্যে। ওই জায়গাটা ভালো না, আর শর্টকাট রাস্তা দিয়ে স্টেশনে পৌঁছতে গেলে তোমাকে ওই ভুতুড়ে আক্ষেতের মধ্যে থেকেই আসতে হতো, সেটা আমি জানতাম। তাই তোমাকে আমি বারবার একা ওই রাতে ওখান থেকে আসতে বারণ করেছিলাম। দিনের বেলায় হলে কোনো ব্যাপার ছিল না। দিনের বেলায় আমরাও তাড়াতাড়ির সময় মাঝে মাঝে ওই রাস্তা ধরে আসা যাওয়া করি, কিন্তু রাতের বেলায় কখনোই না, কখনোই একা আসা যাওয়া করা উচিত না ওই ভুতুড়ে রাস্তা ধরে। তপন তখন জয়ন্তবাবুকে জিজ্ঞেস করলো, কিন্তু ওই আক্ষেত ভুতুড়ে কেন? আর আমি ভয়ানক যে জিনিসটাকে দেখেছিলাম সেটাই বাকি? ও তো আমাকে মেরেই ফেলছিল আর একটু হলে। জয়ন্তবাবু বললেন, ওটা দিনু কাকা শ্রীমন্দের আক্ষেত দেখাশোনা করতো আগে, আর ওই ছোট্ট ঘরটার মধ্যেই রাতে থেকে দিনু কাকা ওই আক্ষেত পাহারা দিত। না হলে আগে রাতে অনেক আখ চুরি হয়ে যেত ওখান থেকে। বছর 10 আগে এক ঝড় বৃষ্টির রাতে দুজন লোক ওই আখ খেতে আখ চুরি করতে আসে। তখন দিনু কাকা সেটা জানতে পেরে, বুঝতে পেরে তাদের একটা বড় আখ কাটা দা নিয়ে তাদের তাড়া করে। আর সেই সময় বাজ পড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দিনু কাকা ওই আখ ক্ষেতের মধ্যেই মারা যায়। সেই থেকে আজ অবধি শ্রীমন্দের ওই আখ ক্ষেতে আখ আর চুরি হয়নি। আর ওই ঘরটাও এখনো আছে। মাঝে মাঝে ওই ঘরের মধ্যে অনেক আখ কেটে কেটে ডাই করা থাকে, কিন্তু চুরি হয় না। দিনু কাকার আত্মা এখনো ওই আখ খেতে পাহারা দেয় রাত জেগে। দিনু কাকার আত্মা এখনো আখ খেতে পাহারা দেয় রাতে। কারণ দিনু কাকার মৃত্যুর পর পাড়ার ছেলেরা একবার পাড়া সরস্বতী পুজোর আগের দিন রাতে ওই আখ খেতে আখ চুরি করতে গিয়ে তোমার মতোই ভৌতিক পরিস্থিতির শিকার হয়, ও তারাও ছুটে কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়েছিল, প্রাণ নিয়ে বাঁচতে পেরেছিল। তারপর থেকে রাতে আর কেউ ওই আখ ক্ষেতের রাস্তায় যায় না। সেই থেকেই ওই রাস্তাটা রাতে হন্টেড হয়ে আছে। তুমি খুব কপাল জোরে বেঁচে গেছো তপন। এইবার তুমি ওই আখ ক্ষেতের কথা ভুলে যাও। ওই রাতের কথা, যা হবার হয়ে গেছে সেগুলো একদম তুমি ভুলে যাও। যেটা হবার হয়ে গেছে। এইবার তুমি সুস্থ হয়ে অফিসে আবার জয়েন করো। এইসব কথোপকথনের পর তপনের সেই অফিসের কলিগরা তপনদের বাড়ি থেকে চা ও জলযোগ সেরে একসাথে বেরিয়ে পড়ে। আজকের ঘটনাটি তাহলে আজ এখানেই রাখছি বন্ধুরা। আবার তোমাদের কাছে আসবো এমনই কোনো ভৌতিক ও অলৌকিক রোমাঞ্চকর গল্প ও ঘটনার ডালি সাজিয়ে নিয়ে এই চ্যানেলে সামনের শনিবার ঠিক রাত 9টার সময়। আর ততক্ষণের জন্যে টাটা, শুভরাত্রি বন্ধুরা। কেমন লাগলো গল্পগুলো জানাতে ভুলবেন না। লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে